প্রেমের আলাপন লেখিকা মেঘনা তাহফিম মাহি পর্ব 63 ও 64। জান রে, থেকে যা জান আমার সাথে, মরে যাব আমি তোকে ছাড়া। ইরা চোখ খুলল, কান্নারত শিশিরের মুখের দুপাশে হাত রাখল। প্রেয়সীর স্পর্শ নিজের মুখে অনুভব করতেই শিশির নিজের গালে রাখা ইরার হাতের উপর হাত রাখল। অতি যত্নে ইরার ছোট্ট হাত দুখানা টেনে আনলো নিজের ঠোঁটের সামনে। ইরার ছোট্ট হাত দুটোতে চুমু দিল, পরপর থেমে গেল শিশির। ভ্রু কুঁচকে ফেলল, ইরার হাত দুটো ভালো করে পর্যবেক্ষণ করলো আবারও। ইরু, হাতে কি হয়েছে তোর জান? কি হয়েছে হাতে? ব্যথা পেয়েছিস? তোর বাপ কিছু করেছে? সামান্য কেটে গেছে। কিভাবে কেটেছে? আমার কাছে কিছু লুকাচ্ছিস তুই? তোর ওই বাপ আবার কিছু করেছে? দেখি কি হয়েছে, কতটুকু ব্যথা পেয়েছিস। ইরা বাধা দিল না শিশিরকে। শিশির ব্যান্ডেজটুকু খুলে ইরার দিকে তাকাতেই ইরা বলল, হাতে যে কাচের চুড়ি ছিল ওগুলো থেকে কেটে গেছে, ঠিক হয়ে যাবে। নিজেকে আঘাত করেছিস তুই? ভীষণ ঠান্ডা অথচ ঝাঁঝালো গলায় প্রশ্ন করল শিশির। ইরা শুকনো ঢোক গিলল। শিশিরের মনোযোগ ওর হাত থেকে সরাতে বলে উঠল, কলেজে ভর্তি করাতে নিয়ে যাবে কাল। আপনি সুস্থ হয়ে গেলে আর আমার ক্লাস শুরু হলে তারপর আগের মতো দেখা হবে। তুহিন ভাইয়াকে বলবেন মিলিকে বাইকে নিয়ে যেতে, আর আমিও তাহলে আপনার সাথে যেতে পারবো। শিশির শুনল কি শুনল না বোধগম্য হলো না ইরার। শিশির ইরার হাত দুটোর কাটা স্থানে আলতো করে চুমু দিল, পরপর পাগলের মতো। তারপর ইরাকে আচমকা বুকের সাথে টেনে নিল। ইরা কিছু বুঝে ওঠার আগেই ওর পিঠ ঠেকল শিশিরের বিছানায়। ইরা অস্পষ্ট স্বরে বলে উঠল, দরজা খোলা আছে, কেউ চলে আসবে। কিছু করব না আমি, আর বিনা অনুমতিতে দরজার চৌকাঠ পেরোনোর ক্ষমতা কারো নেই। কেউ আসলে ওপাশ থেকে নক করবে। ইরা শিশিরের বুকে হাত দিয়ে ওঠানামার চেষ্টা করে বলল, তাও আপনি উঠুন, দরজা খোলা আছে। শিশির ইরার ওপর থেকে সরে দরজা লক করে বিছানায় শুয়ে পড়ল। ততক্ষণ ইরা উঠে বসেছে। শিশির ইরাকে টেনে শুইয়ে নিল নিজের বুকের ভেতর। অতঃপর ইরাকে বুকের সাথে জড়িয়ে জোরে শ্বাস নিল। এখন শান্তি লাগছে। কাল রাত থেকে বুকের ওপর যে পাথর চেপেছিল সেটা সরে গেছে। শিশির ইরার ওড়নাটা খুলে ফেলে দিল পাশে। ইরাকে বুকের ওপর নিয়ে ইরার চুলের ভাঁজে হাত রাখলো। আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে ভর্তি করতে কে যাবে? তোর বাপ। এভাবে বলেন কেন? একটু সম্মানের সহিত বলতে পারেন না? শ্বশুর হয় উনি আপনার। কে যাবে? আব্বু যাবে, আমার সাথে মিলিও যাবে। আমি যাব? আমার শ্বশুর জানবে ভাইয়া আর ভাবি তোকে ভর্তি করাতে যাবে। কিন্তু আব্বু যদি ধরে ফেলে তাহলে মেরে ফেলবে আমাকে। ধরতে পারবে না, আমি সামলে নেব সব কিছু। পলাশ মুন্সি খুব সকালে এসেছিলেন তালুকদার বাড়িতে। এখান থেকে স্কুলে চলে গেছে। জাহানারা বেগম আর ইরাকে যেতে দেয়নি আজিয়া বেগম। বরং তিনি সিদ্ধান্ত নিয়েছেন জাহানারা বেগমকে ইরা শিশিরের বিয়ের খবরটা জানিয়ে দেবে। করলেও তাই। সকালের নাস্তা সেরে এলিনা আর জাহানারা বেগমকে নিয়ে নিজের রুমে গেলেন আজিয়া বেগম। মিনিট পাঁচেক পরে আসমা চা দিয়ে গেলেন ওদের। আজিয়া বেগম খেয়াল করলেন জাহানারা বেগম বেশ নিশ্চিন্তে আছে। অথচ তার নিশ্চিন্তে থাকার কথা নয়, কারণ তালুকদার বাড়ির সবাই জানলেও জাহানারা বেগম অথবা পলাশ মুন্সি কেউই তো জানে না যে শিশির আর ইরার সম্পর্ক কি। আজিয়া বেগম জাহানারা বেগমের উদ্দেশ্যে বললেন, আপা, ইরাকে কি নিচে আসতে বলবো? ভাইজান যাওয়ার আগে বারবার করে বলে গেলেন। জাহানারা বেগম নিশ্চিন্ত মনে চায়ের কাপে চুমুক দিয়ে ঠান্ডা গলায় বলল, ওরা দুজনে একটু একা থাক, ওর আব্বু আসার আগে আসতে বলবেন। আজিয়া বেগম এলিনার দিকে তাকাতেই এলিনা হেসে পড়ল। সেই সাথে জাহানারা বেগমও হেসে পড়লেন। হাসতো কেন তোমরা? আম্মু সব জানে, কাল রাতে জানিয়েছি আমি। প্রথমে তিনি মানতে নারাজ হলেও একটু আগে করা শিশিরের পাগলামি দেখে মেনে নিয়েছে। এলিনার কথা শুনে পুরো আহাম্মক বনে গেল আজিয়া বেগম। আপনা আপনি হাতটা বাড়িয়ে জাহানারা বেগমের হাত ধরে ফেলল। কাঁদছেন আজিয়া বেগম। ভাইজানকে রাজি করাও। শিশিরের বাবা চায় না এই বিষয়টা কেন্দ্র করে আমাদের সম্পর্ক নষ্ট হোক। ডাক্তার আমার ছেলেকে বেশি প্রেশার নিতে বারণ করেছে। আর ওর প্রেশারই ইরা। ওই ইরার থেকে দূরে ছিল বলে ভেঙে পড়েনি। ভাইজান যদি আবারও ইরার গায়ে হাত তোলে তার জন্য ভেঙে পড়েছিল, চিন্তিত ছিল, পাগলের মতো বলেছিল আমাকে, আম্মু আমার ইরুকে এনে দাও, মরে যাব আমি ওকে ছাড়া। বুকটা ফেটে যাচ্ছিল আমার তখন। আমি ওকে বোঝালাম, ওর বাবা সৈকত, সবাই বোঝানোর পরেও রাতে অমন একটা ঘটনা ঘটিয়ে ফেলল। ইরু। হুম। শিশির ইরার গালে হাত রাখলো। যেখানে কাল পলাশ মুন্সি থাপ্পড় দিয়েছিল সেখানে আঙুল বুলিয়ে দিতে দিতে বলল,
খুব লেগেছিল জান, সব আমার জন্য হয়েছিল। তোর বাবা আমার রাগ তোর উপর দেখিয়েছিল, কিন্তু উনি কি জানেন ওইটা একটা চর ছিল না, বরং আমার মস্তিষ্ক এলোমেলো করার অস্ত্র ছিল। আমি ঘুমোতে পারিনি ইরু। নিজেকে অপরাধী মনে হচ্ছিল আমার, নিশ্চিত হতে পারছিলাম না তোকে ওখানে রেখে। চলে আয় জান, তোর বাপ কিছুদিন পর ঠিকই মেনে নেবে। সব কিছু ঠিকঠাক আছে, তাহলে এমন পাগলামি করছেন কেন? দেখুন আমি আপনার কাছে আছি, সাথে আছি আপনার। কতক্ষণ আসিস তুই? থাকতে দেবে তোর বাপ? একটু পরে এসে দেখবি কি করে। আব্বু আসার আগে চলে যেতে হবে নিচে। শিশির ইরাকে বুকের সাথে মিশিয়ে নিল, তারপর ঘুরিয়ে ইরাকে বিছানায় শুইয়ে দিল। পরপর ইরার শরীরের ওপর নিজের শরীরের সবটুকু ভার ছেড়ে দিল। মুখ ডুবিয়ে দিল ইরার গলায়, মৃদু স্বরে গোঙালো, যেতে দেব না আমি, আমার কাছেই থাকবি তুই, ছাড়তে পারবো না আমি তোকে। হয় তুই এই বাড়িতে থাকবি, না হলে আমি ও বাড়িতে। আলাদা থাকতে পারবো না আমি। কেন এমন অবুঝের মতো করছেন আপনি? আমরা তো আগেও আলাদা থাকতাম। আগের বিষয় আর এখনকার বিষয় এক না জান, তোর বাপকে আমার বিশ্বাস নেই। হাইপার হবেন না, পরের চিন্তা পরে হবে, রাতে কথা বলবো ফোনে। শিশির ইরার গলা থেকে মুখ তুলে ইরার মুখের একপাশে নাক ঘষল। আমরা কতদিন থেকে আলাদা ইরু? কাল থেকে। শিশির চকচক শব্দ করলো, আবারও প্রশ্ন করলো, এই আলাদা না? আমরা কতদিন এমন দূরে আছি? আমি কতদিন তোকে পাইনি। এই যে একটু আগেই পাগলামি করে ছটফট করতে থাকা, কান্নাকাটি করতে থাকা ইরার জীবনের প্রথম পুরুষটি তার নিঃসত্তায় ফিরে এসেছে। ফিরে এসেছে তার ছন্নছাড়া আর বেপরোয়াভাবে। এরা চোখ দুটো বন্ধ করে ফেলে, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। শিশির সেদিকে আগে থেকেই তাকিয়েছিল। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে শিশিরের। ইরার কপাল থেকে ঠোঁটের কোণ অবধি ছুঁয়ে দেয় এক আঙুলের সাহায্যে। ঠোঁটের কোণে এসে শিশিরের আঙুল থামে। ইরার বন্ধ চোখের পাতায় ফু দিয়ে শিশির ঘোর লাগানো কণ্ঠে খুব ধীর আওয়াজে বলে ওঠে, এভাবে ঠোঁটের দ্বারা আমাকে সিডুইস করছিস? আমি তো তোর চাহনিতেই উন্মাদ জান। এভাবে ঠোঁট কাঁপাচ্ছিস কেন তাহলে? ওটা আমাকে ঠিক থাকতে দিচ্ছে না, বরং খারাপভাবে আকৃষ্ট করছে। বল, কতদিন পাইনি আমি তোকে? জানি না আমি। 6 দিন। আমি কন্ট্রোললেস জান, আমার ধৈর্য কম। ইরার কিছু বলার আগেই শিশির এলোপাথারি চুমু দিতে লাগলো ইরার গলায়। একে একে মুখ নামিয়ে আনলো ইরার গলা কান ঘাড়ে। বেপরোয়া আর অশান্ত হয়ে উঠল মুহূর্তে। ব্যাকুল কণ্ঠে আদুরে গলায় ডাকলো, জান, আলোটা সহ্য করে নে প্লিজ, কিছু করতে পারবো না আপাতত। শান্তি চাই আমার। কসম, চোখের দিকে তাকাবো না, একবারও তাকাবো না। আপনি শুনুন প্লিজ। ইরার জামাটা কোমরের কাছে খানিক তুলতেই উন্মুক্ত হলো মেয়েধীন মসৃণ ফর্সা উন্মুক্ত কোমর। শিশির খেই হারালো, শুকনো ঢোক গিলে ঝড়ের গতিতে মুখ ডুবিয়ে দিল ইরার পেটে। মৃদু স্বরে গোঙালো, ইরু আমার জান, পাগল হয়ে যাব জান আমি। হুট করে শিশির থেমে গেল। ইরার পেট থেকে মুখ তুলে পেটে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ব্যথা আছে জান, ব্যথা হচ্ছে এখন। আমার আর তোকে পাওয়া হলো না, আজ সবে 2 দিন। শিশির ইরার থেকে সরে গেল, বিছানায় হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ল, মাথাটা নিচু তার। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? আম্মুকে ডাকবো? আমার শক্তি নেই জান, আর না আছে অপেক্ষা করার মতো ধৈর্য। ক্লান্ত লাগছে আমার, শান্তি দরকার জান, খুব দরকার। সময় প্রবাহমান, সময় কারোর জন্য থেমে থাকে না, সময় চলে তার নিজ গতিতে। দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটা দিন। শিশিরের সাথে ইরার ফোনে কথা হলেও দেখা খুব কমই হয়েছে। সেদিন শিশির বলেছিল ঠিকই ইরাকে ভর্তি করতে নিয়ে যাবে, তবে যাওয়া হয়নি, কারণ পলাশ মুন্সি, এলিনা অথবা সৈকত কারো সাথেই ছাড়েনি ইরাকে। তিনি ঠিকই বুঝেছিলেন এটাও শিশিরের একটা চাল। তিনি যথাসম্ভব ইরাকে চোখে চোখে রাখছেন। এখন ইরা জগৎ বলতে নিজের রুম, ছাদ আর বাড়ির পেছনের বাগান। এই কয়েকদিনের মধ্যেই 2-1বার দেখা হয়েছিল দুজনার। পলাশ মুন্সি বাড়িতে ছিলেন না। ইরা শিশিরকে জানাতেই শিশির এসেছিল বাইক নিয়ে। ইরা ছাদে ছিল, ওখান থেকে এক ঝলক দেখা হয়েছিল। আরেকদিন পলাশ মুন্সির সাথেই ইরা কলেজে যাচ্ছিল। শিশির আর তুহিন ব্রিজের ওপর দাঁড়ানো ছিল। যদিও পলাশ মুন্সি বুঝেছিল, তবুও কোনো ঝামেলা করেনি, কারণ ব্রিজ তো আর তার বাপের না। এমনই টুকটাক দেখা হয়েছে দুজনের, তবে কাছাকাছি না, দূর থেকে চোখাচোখি হয়েছে। সেদিন ইরাকে কথা দেওয়ার পর থেকে শিশির আর কোনো প্রকার পাগলামি করেনি। সময় তখন সন্ধ্যা 6টা মতো বাজে। শীতের সন্ধ্যা, ঠান্ডাটা কয়েকদিন ধরে বেশ জমিয়ে যে বসেছে। সন্ধ্যার আজান দেওয়া মাত্রই কুয়াশার ছড়াছড়ি, যেন বরফ পড়বে আকাশ থেকে।
মাগরিবের আজান হয়েছে বেশ অনেকক্ষণ আগে। খুব প্রয়োজন ব্যতীত ইরা বাবা মায়ের সাথে খুব একটা বেশি কথা বলে না এখন। প্রয়োজন ব্যতীত রুমের বাইরেও বের হয় না। জাহানারা বেগম বেশ কয়েকবার মেয়ের সাথে ইনিয়ে বিনিয়ে শিশিরের কথা তুলতে আসলেও ইরা সেসব পাত্তা দেয়নি, অথবা বলা যায় সে চায়নি মা অথবা বাবার কাছ থেকে শিশিরের সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে। জিনিসটা ভীষণ কষ্ট দেয় ইরাকে। মা জাহানারা বেগম অবশ্য কখনো শিশির সম্পর্কে খারাপ ধারণা বা মন্তব্য কোনোটাই করেনি, তবে এরা ভয় পায় পাশে যদি করে ফেলে। এই ভয়ে কোনো কথা বাড়ায় না, নিজের ইচ্ছে মতো চলে এখন। জাহানারা বেগম বা পলাশ মুন্সি বাধা দেয় না, তারা চায় যেভাবেই থাক এরা ভালো থাকুক, সময় নিয়ে একা থাকুক, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করুক। কুয়াশায় মাখামাখি চারিদিক, হাড় কাঁপানো ঠান্ডায় এই আবছা অন্ধকারে ছাদের একটা কোণে দোলনায় বসে আছে এরা, দৃষ্টি নিবদ্ধ বাড়ির উঠোনের ওপর বড় নারকেল গাছের দিকে। ইদানিং কিছু ভালো লাগে না তার। আগে শিশির যেভাবে চাইতো ঠিক সেভাবে এখন এরা শিশিরকে চায়, তবে ভাগ্য যেন সায় দিচ্ছে না তাদের। ইরার ভাবনায় ছেদ পড়ল, হাতে থাকা ফোনটা ভু ভু করে উঠল। প্রথমবার কল কেটে গেল, তারপর আবারও দ্বিতীয়বার কল আসলো। প্রথমে অডিও কল দিয়েছিল শিশির, পরে কল কেটে ভিডিও কল দিল। ইরা কল রিসিভ করতেই শিশির বলল, অন্ধকার কেন এমন, কোথায় তুই ইরু? ছাদে। এই ঠান্ডার মধ্যে ছাদে কি করছিস? যা নিচে নাম। ভালো লাগছে না আমার, কিছু ভালো লাগছে না আমার। কেউ কিছু বলেছে জান? কেউ কিছু বলেনি। তাহলে কিছু হয়েছে? কিছু হয়নি আমার, ঠিক আছে। অথচ মনে মনে বলল, আপনাকে দেখতে ইচ্ছা করছে, আপনাকে শুতে ইচ্ছা করছে, জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, আপনার বুকের ভেতর গুটিয়ে থাকতে ইচ্ছে করছে। অথচ না চাইতেও বলে ফেলল, আমাদের মাঝে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি চাইলে আপনাকে ছুতে পারি না কেন, দেখতে পারি না কেন? ইরা এগুলো বলছে, শিশির হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে বারান্দা থেকে রুমে ঢুকলো। তুই ছাদে একা? আম্মু আছে সাথে বা আশেপাশে? আব্বু আম্মু নিচে। ও আচ্ছা, একটু পরে কথা বলছি আমি, ছাদেই থাক। ঠিক মিনিট পাঁচেক পরে আবারও ফোন আসলো ইরার ফোনে। ইরা ফোন রিসিভ করতে ওপাশ থেকে শিশিরের ধীর কণ্ঠের আওয়াজ, ছাদের এই কর্নারে আয়। ইরা বুঝতে পারলো শিশির এখানে আশেপাশে আছে, চলে এসেছে। ইরা রাস্তার পাশে ছাদের কর্নারে যেতেই দেখতে পেল শিশিরকে। ইরাকে দেখা মাত্রই শিশির পাঁচিল টপকে দেওয়ালের এপাশে চলে এলো। ইরাদের বাড়ির পেছনে যে বাগান, সেই বাগানেই ছাদের প্রায় সাথেই বিশাল একটা আম গাছ। শিশির আসলেই কি করছে ইরা বুঝে ওঠার আগেই শিশির এক লাফে আম গাছে উঠে পড়ল। গাছটা খুব একটা বড়সড় না হওয়ার কারণে শিশিরের খুব একটা অসুবিধা হলো না। ঠিক মিনিট কয়েকের ব্যবধানে গাছ বেয়ে ছাদে এসে পৌঁছালো শিশির। তার কষ্ট সার্থক। ইরা অবাক দৃষ্টিতে দেখেই গেল, শুধু এই স্বর্ণ ছাড়া পুরুষের পাগলামি। একটা মানুষ যে একজনের কাছে এক এক রকম, কারো কাছে স্বর্ণ ছাড়া, কারো কাছে বেয়াদব, কারো কাছে চরম লেভেলের অসভ্য, অভদ্র, নির্লজ্জ, বেয়াদব। অথচ এই মানুষটাকে কেউ চেনেই না, কেউ জানে না এই মানুষটা কত গভীরভাবে ভালোবাসতে জানে, কিভাবে পাগলের মতো ভালোবাসতে জানে, কিভাবে ভালোবেসে আগলে রাখতে জানে, আদরে রাখতে জানে। এরার চিৎকার করে বলতে ইচ্ছে করে, তার শিশির কেবল ছন্ন ছাড়া বদমেজাজি, অগোছালো আর বেয়াদব নয়। তার শিশির ভীষণ যত্নশীল, দায়িত্ববান একজন পুরুষ, যে তার স্বামী, তার যন্ত্রবান প্রেমিক পুরুষ। এই মানুষটা ওর শৈশব থেকে ওকে ভালোবেসে আসছে। এরা তখন বুঝতে না পারলেও এখন ঠিকই বোঝে এই মানুষটা আসলে কতটা ভালোবেসেছে তাকে, কিভাবে আগলে রেখেছে ভীষণ যত্নে। যে মুখে কিছু বলার আগেই অপর পাশের মানুষটা বুঝে যায় তার প্রিয় মানুষটি আসলে কি বলতে চাইছে, সে কি বোঝাতে চাইছে, আসলেই তার মন কি চাইছে। এই পুরুষকে যদি মানুষ ছন্ন ছাড়া, অসভ্য, বেয়াদব বলে, তাহলে ইরা চায় পৃথিবীর সকল পুরুষ এমন ছন্ন ছাড়া, অসভ্য, বেয়াদব হোক। দুজনের মাঝে দূরত্ব বেশ খানিকটা। ইরা ছাদের এক পাশে আর শিশির অন্য পাশে। কুয়াশা পড়ার কারণে গাছের পাতা সহ গাছেও শিশির জমেছিল। শিশিরের জামা কাপড়ে গাছের সবুজ শ্যাওলা লেগে গেছে, সেগুলোই যথাসম্ভব হাত দিয়ে ঝাড়ার চেষ্টা করছিল শিশির। ঠিক তখনই ঝড়ের বেগে আষ্টেপৃষ্ঠে কেউ জড়িয়ে ধরল তাকে। অন্য কেউ নাই, বরং তার প্রিয় নারী, তার প্রিয়তমা স্ত্রী, তার শৈশবের প্রেমিকা। শিশির হাসল আজ। এতটুকু পাওয়ার কি জীবনে শ্রেষ্ঠ পাওয়া হতে পারে না? পারে, এতটুকুই জীবনে শ্রেষ্ঠ পাওয়া হতে পারে। ইরাকে দুহাতে শক্ত করে জড়িয়ে নিল নিজেও। ঠিক কয়েক সেকেন্ডে, হাতে গোনা কয়েক সেকেন্ড পরে ইরাকে সরিয়ে দিল।
এরা সরতে চায়নি, ছাড়তে চায়নি শিশিরকে। তবে এই দূরত্ব দীর্ঘস্থায়ী হলো না। শিশির দ্রুত গতিতে নিজের গায়ে থাকা জ্যাকেটের চেইন খুলে ফেলল। ইরার গায়ে থাকা চাদরটা সরিয়ে ইরাকে আবারও টেনে নিল বুকের ভেতর। পরপর আবারও চেইন লাগালো জ্যাকেটের, তবে পুরোটা না, অর্ধেক। ইরা শিশিরের বুকের ওমে গুটিসুটি মেরে রইল। কি অসম্ভব সুখ, কি শান্তি! সব সুখ এখানেই ছিল তাহলে। কই আগের মতো অস্তিত্ব লাগছে না এখন। এখন কেন শান্তি লাগছে এত? তাহলে কি শিশিরের বিরহে কাতর ছিল সে এতক্ষণ? তার প্রিয় পুরুষের জন্য মন পুড়েছিল। অথচ কত বোকা সে ভেবেছিল তার মন খারাপ। সে বোঝেনি মন খারাপের কারণ, বোঝেনি এই মানুষটা তার মন খারাপের কারণ। জান, ভালো লাগছে এখন? খুব। আমাদের মাঝে দূরত্ব আছে? না। তুই চাইলে আমাকে ছুতে পারবি, তুই চাইলে আমাকে দেখতে পারবি। প্রকাশ করা লাগবে না, আমি বুঝে নেব তোকে, পুরোপুরি বুঝে নেব। ইরা শিশিরের শার্টের উপরে 3টে বোতাম খুলে ফেলল। হাত রাখলো শিশিরের বুকের এক পাশে। পরপর শার্ট এক পাশে সরিয়ে ঠোঁট রাখলো সেখানে। ঠান্ডা ঠোঁটের গভীর স্পর্শ পেতেই কিঞ্চিত কেঁপে উঠল শিশির। শিহরণ আর ঠান্ডার মিশ্র অনুভূতিতে দুপা পিছিয়ে গেল ইরাসহ। চারিদিক থেকে তখন এশার আজান ভেসে আসছে। শিশির নিজেকে প্রস্তুত করে সোজা হয়ে দাঁড়ালো। ইরার মুখটা দুহাতের আঁচলায় নিয়ে কপালে গভীরভাবে চুমু দিল। পরপর ইরার কপালে কপাল ঠেকিয়ে নাকের ডগায় নাক ঘষল। ঠান্ডায় তিরতির করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে বলল, এই পাগলামির কারণ কি আমাকে অশান্ত করে একা ছেড়ে দেওয়া? ইরা চোখ বন্ধ করে ফেলল, মাথা নাড়ল দুদিকে, না বোঝালো ইশারায়। শিশির আবারও বলল, তাহলে আমাকে অশান্ত করার কারণ কি? আমার ধৈর্যের পরীক্ষা? না। তাহলে? জানি না আমি। কে জানে তাহলে? মন জানে। মনের কাছে জিজ্ঞেস কর, কি জানে সে? আপনাকে চাইছে। আমি তো তোর। থামল শিশির। ইরার কথা বোধগম্য হলো এতক্ষণে। ইরার ঠোঁটের কোণে ফুটে ওঠা কিঞ্চিত হাসিটা লক্ষ্য করে আবারও অবুঝের মতো প্রশ্ন করল শিশির, মনকে ভালোভাবে জিজ্ঞেস কর, কিভাবে চাইছে সে? খারাপভাবে চাইছে? শিশির এবার গা দুলিয়ে হেসে পড়ল। ইরা শিশিরের বুকে আলতো করে থাপ্পড় দিতেই শিশির ইরাকে কোলে তুলে নিল। ঠিক দোলনায় গিয়ে বসলো। ইরা ওভাবেই শিশিরের কোলে গুটিয়ে আছে। শিশির ইরার খুবই আলতো হাতে ইরার চুলগুলো হাতে পেঁচিয়ে পেছনে টেনে ধরল। ইরা এক হাতে শিশিরের শার্ট জাপটে ধরে আর এক হাত শিশিরের হাতের ওপর রেখে অস্পষ্ট স্বরে বলল, লাগছে আমার? কিছু হবে না, একটু পর ভালো লাগবে। ইরার পা দুটো তখনও শিশিরের কোমরে সাপের মতো পেঁচিয়ে রেখেছে নিজের সাথে। শিশির পেছনে হালকা ঝুঁকে থাকা ইরার গলায় মুখ রেখে চুমু দিল। পরপর পাগলের মতো স্পর্শ গভীর থেকে গভীরতর হতে শুরু করলো। শিশির ইরার চুল ছেড়ে আবারও আগের মতো সোজাভাবে নিজের কোলে বসে ইরার বুকের কাছে মুখ নিয়ে নাক ঘষল। ইরা কেঁপে উঠে এলোমেলোভাবে শিশিরের চুলের ভাঁজে হাত চালাতেই শিশির মৃদুস্বরে গোঙালো, এতটুকু সময় যথেষ্ট নয় জান, আমার আরও সময় লাগবে। আমি আজকের রাতটা চাইছি। প্লিজ জান, আজকের রাতটা আমায় দে। যেভাবে হোক নিচে গিয়ে সব সামলে নে। আমার আজকের রাতটা চাই। পারছি না আমি আর, একটু পারছি না। পাগল পাগল লাগছে আমার। সব কিছু আমি সহ্য করতে পারছি না। আমি শেষ হয়ে যাচ্ছে সব। আর কতদিন থাকবো? আমি আর পারছি না জান। তখনই সিঁড়ি দিয়ে ধূপধাপ শব্দ শোনা গেল। কেউ আসছে বুঝতে পেরে শিশির ছাদের অন্য কর্নারে চলে গেল। ইরা দোলনায় বসে রইল আগের মতোই। জাহানারা বেগম আসলেন, ইরার পাশে দাঁড়িয়ে বললেন, নিচে চল, খেয়ে শুয়ে পড়বি। এই ঠান্ডার মধ্যে এখানে থাকতে হবে না। ইরা বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়, আমি খাবার দিচ্ছি। আব্বু কোথায় আম্মু? শুয়ে পড়েছে, বলল বুকের ব্যথাটা বেড়েছে, নামাজ পড়ে শুয়ে পড়েছে। আমি খাবার দিচ্ছি, তাড়াতাড়ি আয়, তোর খাওয়া হলে আমি শুয়ে পড়ব। তুমি শুয়ে পড়ো, আমি নিয়ে খাবো পরে। তাড়াতাড়ি আয়, আমি শুয়ে পড়লাম তাহলে। জাহানারা বেগম চলে যেতেই ইরা উঠে দরজার কাছাকাছি আসতেই শিশির বেরিয়ে এলো চিলেকোঠার ওপাশ থেকে। ইরাকে বুকের সাথে মিশিয়ে নিল। অস্পষ্ট স্বরে বলল, একটু তাড়াতাড়ি যান। আম্মু রুমে ঢুকে দরজা আটকে দিলে আপনি রুমে ঢুকে পড়বেন। সাবধানে, এখন ছাড়ুন, নিচে যেতে হবে। ইরা এসে ডাইনিংয়ে বসলো। এক গ্লাস পানি ঢেলে খেতে শুরু করলো। জাহানারা বেগম ইরাকে বলে রুমে ঢুকলেন। তখনই শিশির অতি সাবধানে ইরার রুমে ঢুকে পড়ল। ইরাও পানির গ্লাস রেখে রুমে চলে এলো। দরজা লক করার দেরিটুকু যেন সহ্য হলো না শিশিরের। ইরাকে বুকের সাথে টেনে নিজেই দরজা লক করে ইরাসহ বিছানায় শুয়ে পড়ল। অস্পষ্ট স্বরে বলল,
17 দিন অপেক্ষা করছি, ধৈর্য ধরে অপেক্ষা করছি। 1 সেকেন্ডের দূরত্ব সহ্য করতে পারবো না আজ। ভীষণ বেপরোয়া হয়ে যাব আজ। সামলে নিস কষ্ট হলেও, বাধা দিস না প্লিজ। ইচ্ছে করছে একটু বেপরোয়া, একটু খারাপ হতে। আজকেই শেষ। ইরা সায় জানালো। নিজেই শিশিরের শার্টের বাকি বোতামগুলো খুলতে শুরু করলো। শিশির জ্যাকেটটা খুলে শার্টটা খুলে ফেললো। পরপরই ইরা টপের ভেতর মুখ ডুবিয়ে দিল। লাইটটা বন্ধ করতে দিন প্লিজ। ওটা জ্বলুক আজ, প্লিজ যান।